শহর থেকে গ্রামে বাজছে ভোটের জোর বাদ্য। নির্বাচনী প্রচারে আজ বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান। ভোট চাইতে আজ উত্তরে ৩ সহ ৪ জেলায় যাচ্ছেন জামায়াতের আমির। কিডনি সমস্যায় মারা গেছেন শেরপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী। নির্বাচনের মাঠে নামছে পুলিশের ১.৫ লাখের বেশি সদস্য। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করলে শক্ত হাতে দমন। চট্টগ্রাম বন্দরে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। দেশে প্রতিদিন গড়ে ৪৫০-র বেশি মানুষ আক্রান্ত হচ্ছে ক্যান্সারে, আর মারা যাচ্ছে ৩ শতাধিক। এবং লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ আল ইসলাম নিহত। মঙ্গলবার গুলি করে হত্যা করা হয় তাকে। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সানজিদা হক। ২ দশক পর বরিশালে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। পরে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। আকাশপথে ঢাকা থেকে বেলা ১১টায় বরিশাল যাবেন বিএনপি চেয়ারম্যান। এদিকে তারেক রহমানের এই সফরকে ঘিরে বরিশাল জুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভাগের সব জেলা থেকে সমাবেশ স্থলে লাখো মানুষের সমাগম ঘটবে বলে আশা নেতাকর্মীদের। সমাবেশকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তারেক রহমানের আগমন থেকে শুরু করে সমাবেশ শেষ হওয়া পর্যন্ত স্কেলিটন ডিউটি, সিটিএসবি ও ডিবি টিম কাজ করবে। পাশাপাশি মোবাইল টহলও জোরদার করা হবে। এদিকে বরিশালের জনসভার পর ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর আকাশপথেই ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরিশালের জনসভা শেষে যাবেন ফরিদপুরে। সমাবেশের খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন, আর ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন মাহবুবুল ইসলাম পিকুল। শুরুতেই যাব আনোয়ার হোসেনের কাছে। আনোয়ার, সমাবেশে জনসমাগম কেমন দেখছেন জানাবেন, পাশাপাশি নেতা কর্মীরা কি বলছেন? সঞ্জিদা, বিএনপি নির্বাচনী জনসমাবেশ, আর যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দক্ষিণের জনপদ বরিশাল, এরই মধ্যে যদি বলি তাহলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন এই নির্বাচনী জনসমাবেশ স্থলে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে একেবারেই কিন্তু সবকিছু প্রস্তুত, মঞ্চ প্রস্তুত এবং মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছে। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, সেই সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও আমরা দেখছি। সর্বোপরি যদি বলি তাহলে বলতে হবে যে একেবারেই কিন্তু উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে, উৎসাহ উদ্দীপনা রয়েছে নেতাকর্মীদের মধ্যে। আর একটি তথ্য হচ্ছে যে এই দক্ষিণের জনপদ বরিশালে, এখানে বরিশাল বিভাগে ২১টি সংসদীয় আসন রয়েছে। সেখানে বিএনপি মনোনীত প্রার্থী যারা আছেন, সেই সঙ্গে বিএনপি যে শরিক যারা আছেন, নির্বাচনী জোট অর্থাৎ যুগপৎ আন্দোলনকারী শরিক যারা আছেন, তাদেরও কয়েকজন নেতা যাদেরকে কয়েকটি আসন ছাড় দিয়েছে বিএনপি, তাদের সেই মনোনীত প্রার্থীরাও এখানে উপস্থিত হবেন। আপনি যেটি বলছিলেন সেই জায়গা থেকে যদি বলি তাহলে ঢাকা থেকে বেলা ১১টা নাগাদ হেলিকপ্টার যোগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বরিশালে আসবেন এবং তারপরে তিনি এই জনসমাবেশে যোগ দেবেন। সেটি ১২টা থেকে ১২:৩০ নাগাদ, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। অর্থাৎ এই যে বিষয়গুলো আমরা দেখেছি, এখানে যারা তৃণমূলে আছেন তাদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা আছে, জনসাধারণের মধ্যেও একটি আকাঙ্ক্ষা, আশা আছে যে এই যে দক্ষিণের জনপদ বরিশাল, এই বরিশালের যে আর্থসামাজিক অবস্থা, সব মিলিয়ে যে উন্নয়নের কিছু বিষয়, সেই বিষয়গুলো আমরা দেখেছি। তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে, আশাবাদও আছে যে নিশ্চয়ই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে যে ধারাবাহিক যে পরিকল্পনার কথা তিনি বলছেন, সেই সঙ্গে একই সঙ্গে কিছু আশা প্রত্যাশার কথাও আজকে তার বক্তব্য উঠে আসবে, এমন একটি প্রত্যাশার জায়গা এখানে সর্বস্তরের মানুষের রয়েছে। তো আপনি যদি খবরে বলছিলেন সঞ্জিদা, তো সেই জায়গা থেকে যদি বলি যে বিএনপি চেয়ারম্যান এই বরিশালে জনসমাবেশ শেষ করে তিনি ফরিদপুরে যাবেন এবং এই ফরিদপুরের যে পরিস্থিতি অবস্থা, সেই বিষয়টিও আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী ফরিদপুর থেকে পিকুল। আমরা সরাসরি তার কাছে চলে যাই এবং আমরা জানবো যে ফরিদপুরের জনসমাবেশের সর্বশেষ পরিস্থিতি কি।
ফরিদপুরে তারেক রহমান আসছেন। এই তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু ফরিদপুরের বিএনপি নেতাকর্মীর মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ করছে। সর্বত্রই এখন আলোচনা তারেক রহমান। আমি আছি ফরিদপুরের রাজনৈতিক কলেজের সভামঞ্চে। আমার সঙ্গে এখন আছেন বিএনপি দলীয় সাংগঠনিক সম্পাদক শ্যামাবাদ। আমি তার কাছে জানতে চাইব তারেক রহমানের আগমন উপলক্ষে তাদের অনুভূতি। দীর্ঘ 20 বছর পরে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বৃহত্তর ফরিদপুরে আসছেন। এই উপলক্ষে বৃহত্তর ফরিদপুরের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, সাধারণ জনগণ অত্যন্ত উচ্ছ্বসিত, আনন্দিত। ধানের শীর্ষের যে জোয়ার এখানে আছে সেটা আরও বেগবান হয়েছে ওনার আগমনকে লক্ষ্য করে। তো সবাই এখন উচ্ছ্বসিত। আমরা আশা করছি যে ফরিদপুরে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে এবং ওনাকে শোনার জন্য, ওনার কথা শোনার জন্য, ওনার বক্তব্য শোনার জন্য, উনি যে দিক নির্দেশনা দিবেন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য, সেটা শোনার জন্য আমাদের ধারণা যে লোক উপস্থিত হবে আজকে। তারেক রহমান ফরিদপুরে আসছেন প্রথম, এই আগমন উপলক্ষে তার কাছে কি আপনার প্রত্যাশা আছে? অবশ্যই বৃহত্তর ফরিদপুরের সাধারণ জনগণের অনেক প্রত্যাশা। বৃহত্তর ফরিদপুরকে ফরিদপুর বিভাগ হিসেবে ঘোষণা, পদ্মা সেতু কেন্দ্রিক উন্নয়ন, এখানে এই অঞ্চলের অনেক উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ছিল সাধারণ জনগণ। এখানে গ্যাস লাইন, এখানে বিভিন্ন ধরনের আপনার জুটের যে ব্যবসা বাণিজ্য আছে, পাটের উন্নতকরণ, শেষ অনেক ব্যাপার আছে যেগুলো আমি মনে করি তারেক রহমান পৌনে 3টায় ফরিদপুরের সরকারি রাজনৈতিক কলেজে তিনি সমাবেশে বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আনোয়ার ও পিকুল, আপনাদের দুজনকেই ধন্যবাদ সমাবেশের সর্বশেষ তথ্য আমাদের জানানোর জন্য। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 267, ফেনী 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ফেনী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ফেনী 3 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সাইফুদ্দিন শিপন। আমরা তার সাথে কথা বলবো। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনি তো এই আসনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নির্বাচন করছেন, কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ ডিবিসি নিউজের মাননীয় সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। পাশাপাশি ফেনী 3, সোনাগাজী এবং দাগনভূঞা আসনের সর্বস্তরের জনগণকে আন্তরিক মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের পীর সাহেব চরমনায় মনোনীত। আমি মোহাম্মদ সাইফুদ্দিন শিপন এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছি হাত ফাঁকা প্রতীক নিয়ে। তো আমরা এই পর্যন্ত প্রায় জনগণের দ্বারে দ্বারে আমরা যাচ্ছি, জনগণ থেকেও ভালো একটা আমরা সাড়া পাচ্ছি। জনগণ আমাদেরকে চাচ্ছে। এখন অতীতেও জনগণ অনেক দেখেছে, অনেকজন আসছে, অনেকজন গেছে, এখন জনগণ আমাদেরকে চাচ্ছে মূলত। আচ্ছা, অন্য প্রার্থীরাও তো আছে, আপনি নিজে বললেন, এবারে লড়াইটা কেমন হবে? এবারে ইনশাল্লাহ ফিওর ইলেকশন যদি হয়, ফেয়ার ইলেকশন হলে তখন এটা একটা লড়াই হবে ত্রিমুখী। যেহেতু এখানে বিএনপির প্রার্থী হেভিওয়েট প্রার্থী, যেহেতু আমাদের এলাকারই সন্তান আব্দুল আল মিন্টু সাহেব এবং জামাতও আছে, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা নিয়ে আছি। তো মোটামুটি আমরা 3 দলে আমাদের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এরকম একটা সম্ভাবনা সবাই বলতেছে, মানুষের লোকের মুখে শুনতেছি। আর আমাদের একটা কথা, যদি আপনার ফিউর ইলেকশন হয় এবং যদি কোনো কারচুপি না হয়, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত ফাঁকা নিয়ে ইনশাল্লাহ 3 আসনে আমরা শতভাগ নিশ্চিত যে আমরা বিজয় অর্জন করবো ইনশাল্লাহ। আপনি যদি নির্বাচিত হন তাহলে মানুষের জন্য আপনার মাস্টার প্ল্যানটা কি? আসলে আমাদের মাস্টার প্ল্যান হচ্ছে ইনশাল্লাহ আমরা বিজয়ী হলে এই যে সোনাগাজী এবং দাগনভূঞাতে আমরা তো এখন গণসংযোগের মাধ্যমে বিভিন্ন এলাকায় শোষে বেড়াচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট, বিভিন্ন মানুষের দুর্দশা, বেহাল অবস্থা। পাশাপাশি বন্যার কারণে অনেক সময় অনেক রাস্তাঘাট দেখলাম যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষজন এখনও কষ্টে আছে রাস্তাঘাট চলাচলে। তো আমরা ইনশাআল্লাহ আশা করি জনগণকে নিয়ে আমরা ওই বিজয় অর্জন করার পর ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা এই রাস্তাঘাটগুলো ভালোভাবে সংস্কার করব। যদি নির্বাচিত না হন তাহলে মানুষের উন্নয়নে কিভাবে কাজ করবেন? নির্বাচিত না হলে আমাদের যেহেতু সাংগঠনিকভাবে আমরা নির্বাচিত না হলে এই পর্যন্ত আমরা কল্যাণের জন্য মানুষের কাজ করি। আমাদের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশটাই হচ্ছে যে মানুষের কল্যাণের জন্য। আমরা নির্বাচিত হইলেও কাজ করব, না হইলেও কাজ করব মানুষের কল্যাণে।
আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই জেলা এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। চট্টগ্রাম বন্দরে পঞ্চম দিনের মতো চলছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা কর্মবিরতি। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, আন্দোলনের সর্বশেষ পরিস্থিতির তথ্য জানাবেন। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে সকল ধরনের কাজকর্ম বন্ধ, অর্থাৎ কন্টেনার হ্যান্ডলিং, পণ্য খালাস এবং পণ্য ডেলিভারি সব কিছু বন্ধ রয়েছে। এর ফলে আমদানি রপ্তানি বাণিজ্য দেখা দিচ্ছে স্থবিরতা। এবং আপনারা জানেন গতকাল থেকে কিন্তু 24 ঘন্টার যে কর্মবিরতি সেটা আরম্ভ হয়েছে এবং আজকে থেকে চলছে অনির্দিষ্টকালের। এবং এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উৎপাদনমুখী শিল্প। তাদের অনেক কারখানায় সময় মতো কাঁচামাল না পৌঁছানোর ফলে সেখানে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। এবং এর চেয়ে সবচেয়ে বেশি উদ্বেগের যেটি বিষয়, এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের প্রায় 90টির অধিক জাহাজ বিভিন্ন খাদ্যপণ্য নিয়ে অপেক্ষা করছে পণ্য খালাসের জন্য, কিন্তু কাজ বন্ধ থাকায় সেগুলো খালাস হতে পারছে না। এবং এইখানে আপনারা জানেন আগামী কয়েকদিন পরে পবিত্র রমজান মাস, এবং এগুলো যদি ঠিকমতো যদি খালাস না হয় সেক্ষেত্রে ভোগ্যপণ্যের বাজারে এর প্রভাব পড়ার একটি আশঙ্কা রয়েছে। বন্দর যারা ব্যবহার করছেন বা যারা আমদানি রপ্তানিকারক তারা যেটি বলছেন, দ্রুত এই সমস্যার সমাধান করা না গেলে হয়তো ভোগ্যপণ্যের বাজারে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম কিন্তু চড়া হতে পারে। এবং আপনারা জানেন গত 3 দিন ধরে ছিল 8 ঘন্টা কর্মবিরতি এবং গতকাল ছিল 24 ঘন্টা। আজকে থেকে আরম্ভ হয়েছে প্রায় 24 ঘন্টা, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য। এবং একটু আগে যারা এখানে আন্দোলনকারী তারা এসেছেন, তাদের যেটি দাবি সেটি হচ্ছে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের এই যে কর্মসূচি সেটা অব্যাহত থাকবে। এবং এর ফলে দুর্ভোগে পড়েছেন আমদানি রপ্তানিকারকরা। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে দেখা যায় স্থবিরতা। সব কিছু মিলিয়ে আপনারা জানেন দেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার বলা হয় চট্টগ্রাম বন্দরকে। এবং প্রায় সময় বন্দরে যখন কন্টেনার জট হয়, যখন জাহাজ জট হয়, তখন এর প্রভাব পড়ে কিন্তু দেশের অর্থনীতির উপর। এবং যারা এই বন্দরের সাথে যারা জড়িত, অর্থাৎ যারা ব্যবসায়ী বা আমদানিকারক, তারা যেটি বলছেন এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। তারা বলছেন দ্রুত এই সমস্যার সমাধান করা না গেলে এর প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতির উপর। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে খবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে। ভোটের বাকি নেই আর বেশি দিন। গুনে গুনে আজকের দিন সহ প্রচারণার আছে মাত্র 7 দিন। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসবে মাতবে দেশ। অবশ্য প্রচারণায় উৎসব মুখর এখন সারা দেশের আনাচ কানাচ। রাজপথ থেকে অলিগলি, চায়ের দোকান থেকে ঘরের চৌহদ্দি, সব জায়গায় আলোচনা এখন একটাই, ভোট। বিরামহীন ভোটের প্রচারে প্রার্থীরা মিছিল, মিটিং, সমাবেশ, সঙ্গে মাইকে ভেসে আসা বিভিন্ন প্রার্থীর পক্ষের গান, স্লোগানে মুখর চারপাশ। উচ্চ শব্দে এক ধরনের বিরক্তি কাজ করলেও মানুষ উৎসব আমেজে সামিল করে নিচ্ছেন নিজেকে। প্রার্থীরা ভোটারদের দুয়ারে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি নিয়ে, আর প্রার্থী বেছে নিতে ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ। হিসেব নিকেশ যাই হোক, ভোটে শান্তিপূর্ণ পরিবেশের সামনে বড় চ্যালেঞ্জ মনে করছেন তারা। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় নিরাপদে ভোট দিতে চান ভোটাররা। আজ কুড়িগ্রাম সহ 4 জেলায় নির্বাচনী সমাবেশ করবে 11 দলীয় জোট। জনসমাবেশে যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির। একই মঞ্চে বক্তব্য রাখবেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য নেতারা। জনসভায় জেলার 4টি সংসদীয় আসনের 11 দলীয় জোটের 3 জন জামায়াত প্রার্থী ও 1 জন এনসিপির প্রার্থী সহ 4টি আসনের নারী ও পুরুষ নেতাকর্মীরা উপস্থিত থাকার কথা জানিয়েছে জেলা জামায়াতের নেতারা। জনসভায় 4 থেকে 5 লাখ মানুষের উপস্থিতির কথাও জানান তারা। আজ কুড়িগ্রাম ছাড়াও লালমনিরহাট, নীলফামারী ও টাঙ্গাইলে সমাবেশ করবেন জামায়াতের আমির। জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর 3 আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। মঙ্গলবার রাত 2টার দিকে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত 10টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাকে প্রথমে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে দ্রুত ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেয়ার পথে রাত 2টার দিকে অ্যাম্বুলেন্সেই মারা যান তিনি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন লিবিয়ার রূপকার মুয়াম্মার গাদ্দাফির মর্মান্তিক হত্যাকাণ্ডের পর দেশটিতে শুরু হয়েছে রক্তাক্ত অধ্যায়। রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঘটছে হত্যাযজ্ঞ। সবশেষ শিকার হলেন গাদ্দাফির ছোট ছেলে সাইফ ইসলাম
মঙ্গলবার তাকে গুলি করে হত্যা করা হয়। আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল ও তেল সমৃদ্ধ দেশগুলোর একটি ছিল লিবিয়া। ১৯৬৯ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা মুয়াম্মার গাদ্দাফি টানা ৪২ বছর ধরে লৌহমুষ্টিতে লিবিয়া শাসন করেন। তবে বরাবরই পশ্চিমা বিশ্বের সঙ্গে তার সম্পর্ক ছিল টালমাটাল। ২০১১ সালে আরব বসন্ত নামে সৃষ্ট ঝড় সব এলোমেলো করে দেয়। গাদ্দাফির পতন শুধু একটি শাসকের মৃত্যু নয়, বরং একটি রাষ্ট্রের ভাগ্য বদলে যাওয়ার গল্প। মানবাধিকার রক্ষার অজুহাতে চালানো বিমান হামলা, বিদ্রোহীদের সমর্থন এবং পশ্চিমা শক্তির ভূরাজনৈতিক স্বার্থ সব মিলিয়ে লিবিয়া পরিণত হয়ে ওঠে এক রক্তাক্ত মৃত্যুপুরীতে। গাদ্দাফির মৃত্যুর পর লিবিয়ায় শান্তি আসেনি, বরং দেশটির বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, মিলিশিয়া ও দ্বৈত সরকারের নিয়ন্ত্রণে বিভক্ত হয়ে পড়ে। এই অস্থিতিশীলতার ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে গাদ্দাফির ছোট ছেলেকে গুলি করে হত্যার খবর নতুন করে আলোড়ন তুলেছে। গাদ্দাফির পতন যে লিবিয়ার জন্য মুক্তি নয়, বরং এক অনিশ্চিত ও রক্তাক্ত অধ্যায়ের সূচনা ছিল, তা যেন ইতিহাস বারবারই প্রমাণ করেছে। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক। খেলার প্রসঙ্গ, নারী ক্রিকেটার হয়রানি ইস্যুতে গঠিত তদন্ত কমিটির কাঠামোই ছিল ত্রুটিপূর্ণ, এমন মন্তব্য করেছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। স্বাধীন তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পরও বিসিবি কেন চুপ তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। জাহানারা আলম ইস্যুতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। তবে প্রতিবেদন জমা দেওয়ার পরও বিসিবির নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেছেন, নারী ক্রিকেটার হয়রানি ইস্যুতে বিসিবির গঠিত তদন্ত কমিটিতে গুরুতর ত্রুটি খুঁজে পাওয়া গেছে। ক্রিকেট বোর্ডের যে নির্লিপ্ততা ছিল, ওনারা যে নিশ্চুপ ছিলেন, আমরা প্রকারান্তরে একটা বিষয় জেনেছিলাম, যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন জাহানারা আলম, ওনাকে সাসপেন্ড করার পরদিন আবার রিইনস্টেট করেছেন। তো এই বিষয়টা আরেকজন কৃতি খেলোয়াড় সাবরিনা সুলতানা, উনি আপনার জনস্বার্থে একটা রিটের আবেদন করেছিলেন। ব্যারিস্টার নাসির উদ্দিন আরও জানান, প্রায় 2 মাস আগে বিসিবিকে একটি লিগেল নোটিশ পাঠানো হলেও এর কোনো জবাব দেয়নি বোর্ড। রিট দায়েরের পরই রাতের আধারে তড়িঘড়ি করে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি। হাইকোর্ট বিভাগের আদেশের পরে রাত্রিবেলা আপনার সম্ভবত 9টার দিকে 5 সদস্যের যে বোর্ড, তদন্ত বোর্ড, ওনারা রিপোর্টটা সাবমিট করেছেন। এখন এটা কি সলিসিটেড না আনসলিসিটেড, বা ক্রিকেট বোর্ড হয়তোবা হাইকোর্টের যে আদেশটা হয়েছে তার উপর ভিত্তি করে তড়িঘড়ি করে রিপোর্টটা চেয়ে নিয়েছেন। তদন্ত কমিটির প্রধান হবেন একজন নারী সদস্য, যেখানে অভিযুক্ত কোনো কমিটির সদস্য থাকতে পারবেন না। তদন্ত কমিটি গঠনে সেটাও মানেনি বিসিবি। কমিটি গঠনের ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনাও লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করেন তিনি। নারী ক্রিকেটার হেনস্থা ইস্যুতে গেল বছরের শেষ দিকে ব্যাপক চাপে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক অনুসন্ধানী প্রতিবেদনে নারী ক্রিকেটার জাহানারা আলমের বক্তব্যে উঠে আসে কিভাবে কোচ ও অফিসিয়ালদের কাছে হেনস্থার শিকার হন এদেশের নারী ক্রিকেটাররা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।